কুরুলুস রাজ্যের মূল মহলের বাইরে সকল রক্ষীরা গেট পাহারা দিচ্ছে। আজকে রাজ্যের চারিদিকে বেশ কড়া পাহারা রয়েছে, কারণ সমস্ত রাজ্যের রাজারা আজকে মূল ভবনে এসেছে এখানে বৈঠক করার জন্য, এবং ভেতরে অনুমতি ব্যতীত কাউকে প্রবেশ করতে দিচ্ছে না। মাহাদি বাহিরে বসে ভেতরে কিভাবে ঢুকবে সেটাই চিন্তা করছে। জরুরি খবর তাকে দিতেই হবে, কারণ এরকম একটা খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে দক্ষিণ তৃণভূমি যাচ্ছে। নিশ্চয়ই নতুন কোনো বিপদ সংকেত আমাদের দিকে এগিয়ে আসতে চলেছে। কিছু তো বুঝতে পারছি না কি করব। মাহাদি বেশ খানিকক্ষণ চুপচাপ সেখানে বসে রইল। তারপর দেখল কি যে কিছু সেনারা একে অন্যের সঙ্গে গল্প করছে। ঠিক তখন মাহাদি একটা বড় বোমের মতো কোনো একটা জিনিস, মানে পটকা জাতীয় কিছু বাচ্চাদেরকে ফোটাতে দেখলো দূরের একটা মহল্লায়। মাহাদির সঙ্গে সঙ্গে উড়ে সেই মহল্লায় গেল। তারপর সেখান থেকে সেই বাচ্চাদের কাছ থেকে 2-3টা পটকা নিয়ে আসলো। এনে গেটের খানিকটা ওপরে সেই পটকা দুটো সে ছুঁড়ে মারল দক্ষিণ গেটে এবং উত্তর গেটে। সঙ্গে সঙ্গেই সেই রক্ষী জিনগুলো ওদিকে ছুটতে লাগলো। প্রায় সকলেই সেদিকে চলে গেল। মাহাদি সঙ্গে সঙ্গেই ভেতরে ঢুকে গেল এবং ঢুকে তার পোশাক পরিবর্তন করে ফেললো। ওইখানকার অনুষ্ঠানে পরিহিত যেসব পোশাক পরা থাকে ঠিক সেরকম পোশাক। ভেতরে ঢুকেই সে আস্তে আস্তে করে লন পার হয়ে মূল ভবনের কাছে চলে আসলো, মূলত যেখানে সমস্ত অনুষ্ঠান কার্যক্রম চালু হচ্ছে এবং সমস্ত অনুষ্ঠান সেখানে পালন করা হচ্ছে। মাহাদি খানিকক্ষণ বাদে চলে গেল মূল জায়গায়, সকলের সঙ্গে মিশে গেল। খানিকক্ষণ বাদে সে ইউসুফকে দেখতে পেল। মাহাদির সঙ্গে সঙ্গে ইউসুফকে গিয়ে বলল, যুবরাজ, আপনি কি হানিফাকে দেখেছেন? তখন ইউসুফ বলল কি যে, না, হানিফাকে ওই মূল ভবনে দেখেছিলাম, সম্ভবত উপরে আব্বাজানের সাথে আছে। কিন্তু কেন মাহাদি, তুমি কোথায় ছিলে? মাহাদি তখন বলল, একটা জরুরি সংবাদ আছে, আপনাকে বলবো। ইউসুফ তখন বলল কি যে, হ্যাঁ বলো। তখন মাহাদি বলল, দক্ষিণ তৃণভূমি। এটা বলার সঙ্গে সঙ্গেই মায়ার সঙ্গে সঙ্গেই এসে তাকে টান দিয়ে নিয়ে গেল, বলল কি যে, এদিকে আসো, কথা আছে। তাই বলেই তখন মাহাদি বলল, যুবরাজ শুনুন। মাহাদির সঙ্গে সঙ্গে উপরে চলে গেল। মানে যুবরাজ তখন শুনতে চাচ্ছেন না, তার মানে বোঝা গিয়েছে। মাহাদি উপরে হানিফাকে খুঁজতে লাগলো। মায়া ইউসুফকে টেনে এনে বলল কি যে, তুমি এখনো এখানে দাঁড়িয়ে আছো, তোমাকে না বললাম? তখন ইউসুফ বলল কি যে, কি বলেছ আমাকে? মায়া তখন বলল, আরে ওই যে ওই কথাটা, ওইটা তুমি আব্বাজানকে বলবা না? ওই যে আলকিস না কাকে দেখেছিলে সেটা। ইউসুফ তখন বলল, হ্যাঁ সেটা তো বলবো, আমি একদম ভুলে গিয়েছিলাম। দেখেছো, আব্বাজানের সঙ্গে দেখা করতে হবে এবং দেখা করে সমস্ত বিষয় বলতে হবে। সব মিলিয়ে আমি অবশ্য হানিফা চাচাকে বলেছি, কিন্তু হানিফা চাচা বলেছে যে এইসব বিষয় নিয়ে মাতামাতি না করতে, কারণ একে তো আলকিস সে নিজে খুবই খারাপ পরিস্থিতিতে আছে। আলকিসের ছেলে সে ঠিক হবে না না হবে সেটা নিয়ে এত মাথা ব্যথা করার কোনো কারণ নেই, কারণ মেফো এখন আহত অবস্থায় রয়েছে, আর ওর পূর্ণ শক্তি ফিরে পেতে হয়তো সে পারবে না। আর যদি পূর্ণ শক্তি পুনরায় ফিরেও পায়, তাও আমাদের কিছুই করতে পারবে না। এই জন্য আমি হানিফা চাচার সঙ্গে কথা বলে এসেছি, তিনি এটাই বলেছেন। সেহেতু আব্বার সঙ্গে কথা বলার কোনো দরকার নেই। আর মেফো ও নির্ঘাত মারা যাবে, কারণ আলাস্কার ওই জঙ্গলে নাকি ওকে বাঁচানোর মতো তেমন কেউ নেই, আর ও যেরকমভাবে আহত হয়েছে কেউ সাহায্য করবে না, সেটাও মারা যাবে। আর ওর থেকে যদি বের হয় তাহলে এমনিতেই মারা যাবে, এই জন্যই। তাই বলেই মায়া বলল কি যে, ও আচ্ছা ঠিক আছে। তাই বলে মায়া তাকে একটা কোণায় নিয়ে গেল, একদম চিপা মতো জায়গায় নিয়ে তাকে কাছাকাছি নিয়ে বলল কি যে, কি আমাদের বিয়ে হচ্ছে, এখন কিন্তু আমরা চাইলে একত্রে নির্দ্বিধায় থাকতে পারবো। ইউসুফ তখন বলল কি যে, হ্যাঁ কিন্তু, মায়া বলল কি যে, কিন্তু বুঝি না, আব্বাজান ভালো কাজই করেছেন। আমিও ওনাকে বলেছিলাম যে দ্রুত আমাদের বিয়ের ব্যবস্থা করতে। আর তখন ইউসুফ বলল কি যে, এই অবস্থা তাহলে, তাই না? তবে আমাদের যে বিয়ের তারিখ সব ঠিক হয়েছে সেটা আব্বা আমাকে বলতে হবে, তাই না? মায়া তখন বলল, হ্যাঁ, ওনাদেরকে আজকে ইনভাইট করা হয়নি। ইউসুফ তখন বলল, যে দেখো, একটা ভুল কাজ হয়ে গেল না? আসলে আমি তো নিজেই জানি না যে এখানে একটা অনুষ্ঠান আছে, আব্বা আমাকে নিয়ে আসতে হবে। চলো তো আমরা যাই, এখনই আনন্দনগরে যাই, গিয়ে সেখান থেকে নিয়ে আসি। এখন যদি আব্বা আম্মা শোনে, বিশেষ করে আম্মা, তখন তো আমার উপরে দিবে একদম মায়ের, বলবে কি যে আমার বিয়ে সব খবর হয়ে গিয়েছে, আমাকে এসে এখন বলছে, আর অনুষ্ঠানও দাওয়াত করেনি। তো ওই সময়ে তারা দুজন বের হলো। বের হয়ে দেখলো হানিফা তার সামনে দাঁড়িয়ে আছে। তখন হানিফা বলল, কি ব্যাপার, তোমরা দুজন কোথায় গিয়েছিলে?
মায়া তখন বলল, আরে চাচা যান, ওই ওর আব্বা আমাকে তো দাওয়াত দেওয়া হয় নাই, আনন্দনগরে যেতে হবে, এটা কি ভালো হয়েছে? হানিফা তখন বলল, কে বলেছে দাওয়াত দেওয়া হয়নি? ওনাদেরকে বলা হয়েছে, ওনারা সম্ভবত দেরি করে আসবেন, তবে এসে পড়বে একটু পরে। তো ওনাদেরকে কি? তখন ইউসুফ বলে যে, আরে না চাচা, ওই যে মূলত হচ্ছে যে বিয়ের কথা আম্মা শুনলে কিন্তু আমাকে মাইর দিবে, কারণ আম্মা নিজে হাতে আমাকে ছোট থেকে বড় করছে, যদি উনি পরে শুনে, উনি কিন্তু খুবই অভিমানী মহিলা চাচা। তখন হানিফা বলল, আমি ওনাকে চিনি অনেক আগে থেকেই, সে তো বলতে হবে না। তারপর ওরা দুইজন আবার এদিকে ওদিকে চলে গেল। ইউসুফ চলে গেল অন্যদিকে, মায়া চলে গেল তার নিজের রংমহলের দিকে। চারিদিকে অনুষ্ঠান খুব জোরে সোরে চলছে। ইউসুফের মনে পড়েছে ওই পাশে গিয়ে যে মাহাদি তার সঙ্গে দেখা করতে চেয়েছিল, আর মাহাদি কিছু বলতে চেয়েছিল, কিন্তু কোথায় মাহাদি? কিন্তু সে তা মাহাদির কথা ভুলে গেল। সে সকলের সঙ্গে গল্প করতে লাগলো, আড্ডা দিতে লাগলো। একটু বাদেই ওয়াটারল্যান্ডের রাজার সঙ্গে দেখা হলো ইউসুফের সঙ্গে। ইউসুফ তখন বলল কি যে, আরে রাজামশাই, কি অবস্থা, কেমন আছেন? ওয়াটারল্যান্ডের রাজা বলল, আরে ইউসুফ, আমাদের যুবরাজ, ভালো আছো? তোমার বিয়ে শাদীর কি খবর? বিয়ে শাদী কি করবা না নাকি? তখন পাশে থেকে একজন বলল কি যে, আরে আপনি তো পরে এসেছেন, আপনি তো আসল অ্যানাউন্সমেন্ট শোনেননি, ওদের বিয়ে হচ্ছে কিছুদিনের মধ্যেই, তো ওইটা তো মহারাজ অ্যানাউন্স করেছে, আপনি তো পরে এসেছেন। তখন ওয়াটারল্যান্ড রাজা বলল কি যে, আচ্ছা এই কাহিনী, তাহলে ঠিক আছে, তাহলে বিয়েতে দেখা হচ্ছে। ইয়াংম্যান, তুমি তাহলে বিয়ে করছো? যাই হোক, একটা বড় ধুমধাম করে বিয়ের অনুষ্ঠান খাওয়া যাবে। অনেকদিন এই কুরুলুস রাজ্যে কোনো অনুষ্ঠান হয় না, তবে এবার বোধ হয় তোমার অনুষ্ঠানকে ঘিরে বড় একটা ধামাকা হবে। ইউসুফ বলল কি যে, আচ্ছা ঠিক আছে, আপনাদের দোয়া আর কি। তাই বলে সে অন্যদিকে চলে গেল। মাহাদি চারিদিকে খুঁজছে হানিফাকে, কিন্তু হানিফাকে সে কোনোভাবেই খুঁজে পাচ্ছে না। বেশ খানিক্ষণ পর দুজন রক্ষীকে বলার পরে বলল কি যে, হানিফা তো ওইদিকে গিয়েছে। তখন অনেকটা খোঁজাখুঁজি করার পরে দূরে ভিড়ের মধ্যে দাঁড়িয়ে থাকতে দেখলো হানিফাকে। মাহাদির সঙ্গে সঙ্গে হানিফার কাছে আসলো, এসে হানিফাকে টেনে কাছে সাইডে নিয়ে আসলো। সাইডে এনে বলল কি যে, আপনি এখানে? আপনাকে আমি কত জায়গায় খুঁজেছি আপনি জানেন? আপনি আসলে কি করবো কিছু বুঝতে পারছি না। মাহাদিকে উত্তক্ত অবস্থায় দেখে হানিফা তখন বলল, কি হয়েছে মাহাদি, বলো তো? মাহাদি তখন বলল, আরে খুব বিরাট একটা ঝামেলা হয়ে গিয়েছে। আমি তো দক্ষিণ তৃণভূমির ওই অঞ্চলে ছিলাম, খুবই খারাপ পরিস্থিতি দেখে এসেছি। হানিফা এই কথা শুনেই বলল কি যে, খারাপ পরিস্থিতি মানে কেমন খারাপ পরিস্থিতি? মাহাদি তখন বলল, ওই দিকের অবস্থা তো একদমই খারাপ। খারাপ মানে ওই পাশের গ্রামের পর গ্রাম ফাঁকা হয়ে যাচ্ছে, সমস্ত জিনেরা সরে যাচ্ছে, গ্রামবাসীরা এদিক থেকে উত্তরের দিকে চলে যাচ্ছে, মেরুর দিকে আর সমুদ্রের দিকে চলে যাচ্ছে। কি করব কিছুই তো বুঝতে পারছি না। আমি সেসব গ্রামে গিয়ে খোঁজ করেছি, সেখানকার এক নতুন ধরনের এক আতঙ্কের আবির্ভাব হয়েছে। সেখানে কিছু প্রাণী যাদের 6টা পা 6টা হাত এবং মাথাটা অনেকটা পিঁপড়ার মতো এবং খুবই বিভৎস, তারা ওই গ্রামের ইয়াং ছেলেপেলেদের ধরে নিয়ে যাচ্ছে, আর কোথায় নিয়ে যাচ্ছে কেউ বলতে পারে না। আর তারা মাটির নিচ থেকে সুড়ঙ্গ করে উপরে উঠছে। কিছু তো বুঝতে পারছি না। আমি দিনের বেলা খোঁজ করেছি, দিনের বেলা কেউ এখানে আসেন না, কিন্তু কেন আসেন না সেটাই আমার হচ্ছে প্রশ্নের বিষয়। আমি দিনের বেলা সমস্ত গর্ত খোঁজ করেছি, কিন্তু কোথাও কাউকে দেখতে পাইনি। কি করবো কিছু তো বুঝতে পারছি না। হানিফা তখন বলল, এই ছোটোখাটো বিষয় নিয়ে তুমি আমার সঙ্গে কেন আলোচনা করতে আসো বলো তো? আজকে মহারাজ, ওই দক্ষিণ তৃণভূমির মহারাজ এসেছেন, উনিই তো এসব বলতে পারতেন, উপস্থাপন করতে পারতেন। তো ওনার এলাকা উনি জানা না, তুমি জেনে এসেছো তাই না? মাহাদি তখন বলল, আমি দেখেছি ওই আশেপাশে 3-4টা গ্রাম ফাঁকা হয়ে গিয়েছে, ওরা ওই পাশ থেকে চলে গিয়েছে, নিশ্চয়ই কোনো বড় বিপদ সংকেত আসতে চলেছে। মাহাদিকে হানিফা থামিয়ে দিয়ে বলল, আচ্ছা ঠিক আছে, তুমি যদি দেখেছো তাহলে আমি দেখি মহারাজের কাছে উত্থাপন করে দেখি, আর আমি রাজার সঙ্গে কথা বলবো, দেখি দক্ষিণ তৃণভূমির রাজা এখানেই আছেন, আগে বৈঠক শুরু হোক, আমি সমস্ত কিছু বলবো, ঠিক আছে? তো মাহাদি তখন ওইখান থেকে চলে গেল। মাহাদি মনে মনে ভাবলো, হানিফা নিশ্চয়ই বিষয়টাকে খুব সহজভাবে নিচ্ছেন, তবে বিষয়টা এত সহজ হয়তো হবেন না, কারণ মাহাদি এর আগে এরকম কোনো জন্তু পৃথিবীতে দেখেননি। খুবই অদ্ভুত দেখতে জন্তুগুলো, এবং এরকম জন্তুগুলো মাটির নিচ থেকে উঠে আসছে চারিদিকে। মাহাদিকে তো সেদিন ধরে খেয়েই ফেলতো, কিন্তু মাহাদি খুব বড়জোর বেঁচে এসেছে সেখান থেকে। কিন্তু মাহাদি হানিফাকে বলেছে, বলার কাজ, এখন দক্ষিণ তৃণভূমির রাজা এ বিষয়ে কি অ্যাকশন নেবেন সেটা তেনারা জানেন। চারিদিকে পার্টি বেশ জমে উঠেছে, অন্ধকার একটু একটু করে নেমে এসেছে এবং সকলে সমস্ত কিছু উদযাপন করতে ব্যস্ত। অনেকক্ষণ বাদে নেফো চিৎকার দিয়ে সঙ্গে সঙ্গে লাফ দিয়ে উঠে পড়ল। নেফো কোথায় আছে সে নিজেও জানে না। চারিদিকটা একদম ঘন কালো অন্ধকার, সে কাউকেই দেখতে পাচ্ছে না। সে তার ডান হাতের যে জিনটা আছে সেটাকে ডাক দিল,
কিন্তু সে জিনটা তার ডাকে কোনো সাড়া দিল না। বাঁ হাতের জিনটা আছে, সেই বাঁ হাতের জিনটাকেও সাড়া দিল, কিন্তু সে কোনোভাবেই তার ডাকে সাড়া দিচ্ছে না। কোনোভাবে মেফোর ডাক শুনছে না। মেফো উঠতে যাবে কিন্তু উঠতে পারছে না। কোনো কিছু তাকে শক্ত করে কোনো কিছুর সঙ্গে বেঁধে রেখেছে, তার পা দুটো এবং শরীরের অর্ধেক মানে নিচের অংশ। মেফো বেশ খানিকটা অসুস্থ অবস্থায় রয়েছে। মেফো হাত নাড়াতে খেয়াল করলো তার হাতটা খুব শক্ত করে কোনো কিছুর সঙ্গে বাঁধা, এক পাশ সে নাড়াতে পারছে না। সে উঠে সামনের দিকে তাকালো, কিন্তু চারিদিকে অন্ধকার, শুধুমাত্র অন্ধকার আর অন্ধকার। কিছু একটার সঙ্গে তাকে বেঁধে রাখা হয়েছে। মেফো খুব জোরে একটা চিৎকার দিয়ে উঠল, কারণ মেফোর তখন সমস্ত কিছু মনে পড়ে গেল এবং মেফো সেই লোকটার কথা মনে পড়ে গেল, যে লোকটা তাকে এখানে আসতে বলেছে এবং এখানে চিকিৎসা করবে বলে। কিন্তু সেই লোকটা তো মেফোর মায়ের কথা বলেছে। মেফোর মাকে আর আলকিস আলকিস সম্পর্কে ওই লোকটি কিভাবে জানেন? বৃদ্ধ লোকটিকে মেফো তখন ডাক দিতে লাগলো, বলল কি যে আপনি কি এখানে আছেন? মেফো অনেকক্ষণ চিৎকার চেঁচামেচি করে কাউকে পেল না। খানিকক্ষণ বাদে উপরের অংশের কিছু অংশ খুলে গেল এবং খুলে যাওয়ার পর সেখান থেকে কয়েকটা কালো ধোঁয়া ঘরের ভিতরে ঢুকতে লাগলো। ওপর থেকে বেশ খানিকটা আলো বাইরের দিকে এসে পড়ছে। তখন তারা এসে মেফোর সামনে দাঁড়ালো। তাদের অবয়ব বোঝা যাচ্ছে, কিন্তু চেহারা এবং শরীর স্পষ্ট না। তারা কালো রঙের জিন। মেফো তখন বলল, আপনারা কারা? আমার সঙ্গে যে জিন দুটো ছিল সেই জিন দুটো কোথায়, আর আমাকে এভাবে বেঁধে কেন রাখা হয়েছে? তখন সেই জিনগুলো বলল কি যে আপনাকে এখানে 3-4 দিন ধরে বেঁধে রাখা হয়েছে এবং আপনার শরীরের সম্পূর্ণ শক্তি ফিরিয়ে আনা হচ্ছে। আপনার চিকিৎসা অনেকখানি বাকি। আপনার চিকিৎসা শেষ হলেই আপনার সঙ্গে সর্দার দেখা করবেন এবং আপনার চিকিৎসার দায়ভার আমাদেরকে দিয়েছেন। আপনি চাইলে এখান থেকে বের হতে পারবেন না। আর আপনার সঙ্গে যে দুটো জিন ছিল ওরা ওই পাশেই আছে এবং সবসময় আপনার কাজে নিয়োজিত আছে। আপনি চিন্তা করবেন না, আপনার কোনো কিছু লাগলে আমি ওদেরকে পাঠিয়ে দিচ্ছি। মেফো তখন বলল, আচ্ছা ঠিক আছে, পাঠিয়ে দাও। জিন দুটো ওই রাস্তা দিয়েই মেফোর কাছে এসে দাঁড়ালো। বলল কি যে আকা বলুন, কি করতে পারি? মেফো তখন বলল, আমরা এখন কোথায় আছি আর সেই সর্দার কোথায়? জিন দুটো বলল, কেন আপনাকে তো সাথে করেই নিয়ে আসলাম। আপনি কোথায় আছেন আপনি নিজে জানেন না? ওইখানেই আছি। আপনাকে যে বিছানায় শোয়ানো হয়েছে, এই 2-3 দিন আপনার উপর অনেক কিছু প্রয়োগ করা হয়েছে। আপনার হাতটা অনেকটা সেরে উঠেছে। আশা করি আপনি শারীরিকভাবে কিছুদিনের মধ্যে সুস্থ হয়ে উঠবেন। লোকটি বেশ ভালো এবং লোকটি আপনার বেশ যত্ন করছে। কেন করছে জানি না, তবে এরকমভাবে কিছুই তো বুঝতে পারছি না। উনি আপনার এত যত্ন করছেন কিসের জন্য? আর লোকটি আপনার বাবার সম্পর্কে বেশ কিছু জানেন। মেফো তখন বলল, আমার বাবার সম্পর্কে উনি এত কিছু জানেন কিভাবে? আর আমার মা, উনি নাকি আমার মায়ের তথ্য জানেন, আমার মাকে সেটা জানেন। কিন্তু উনি বলছেন যে উনি আমার বাবার বন্ধু ছিল। তাহলে উনি এখানে কেন থাকছেন এরকম একটা ভয়ঙ্কর জঙ্গলের ভিতরে? কিছুই তো বুঝতে পারছি না। ওনার সঙ্গে কথা বলতে হবে। তখন সেই 3টা জিন যারা কিনা আবার ধোয়া হয়ে ঘরের ভিতরে প্রবেশ করলো, তেনারা বলল কি যে ওনার সঙ্গে কথা হবে আগামীকালকে সূর্যের আলো ফুটুক তারপর। আর এখন গভীর রাত্রি, এখন আপনি বিশ্রাম করুন। আপনার সঙ্গে আগামীকালকে উনি দেখা করবেন। আপনাকে গতকাল সূর্য দ্বারা ট্রিটমেন্ট করা হবে এবং সূর্যের আলো আপনার হাতের উপর পড়লেই একটা বিশেষ জাতীয় পাতা আছে, সেই পাতার রস এখানে দিতে হবে এবং দিয়ে সূর্যের আলোতে শুকাতে হবে। তবে মাত্রই আপনার হাতের পুনরায় শক্তি ফিরে আসবে এবং হাত জোড়া লাগবে। আপনি এইসব বিষয় নিয়ে চিন্তা না করে এখন ঘুমান। মেফো ছোট্ট বাচ্চার মতো ঠিক মাথা পেতে বিছানার উপর শুয়ে পড়ল। তার যে হাত রয়েছে সেই হাতটা বাঁধা রয়েছে, যে হাতে কাটা আর কি, বাঁধা অবস্থায় সে শুয়ে পড়ল। সমস্ত জিনগুলো সেখান থেকে চলে গেল এবং মেফো একা একা শুয়ে আছে। মেফো সমস্ত কিছু ভাবতে লাগলো, তার ছোটবেলার কথা শুধুমাত্র মনে পড়ে। সে দৌড়াচ্ছে, তার মা তার পেছনে খাবার নিয়ে দৌড়াচ্ছে। তাহলে কি মেফোর মা কোনো পরী ছিল নাকি কোনো মানুষ ছিল নাকি আলকিস? কিছুই তো বুঝতে পারছে না মেফো, কি হচ্ছে তার সঙ্গে। আর তার মা যদি কোনো পরী হয় তাহলে ছোটবেলার কথা তো তার মনে থাকবে, নিশ্চয়ই তার মায়ের পিঠে ডানা থাকবে, পরীদের মতো থাকবে। কিন্তু কোনোভাবেই কিছু বুঝতে পারছে না মেফো, কি হচ্ছে মেফোর কোনো কিছু মাথায় ঢুকছে না। ওই লোকটার সঙ্গে কথা বললেই হয়তো সমস্ত কিছু বোঝা যাবে। আস্তে আস্তে মেফোর চোখ লেগে আসতে লাগলো। মেফোর সঙ্গে কোনো কিছুই সঠিক ঘটছে না, সবকিছুই কেমন যেন ওলট পালট তালগোল পাকিয়ে যাচ্ছে। রক্তিম লালবর্ণ আকাশীয় একটি অঞ্চল, চারিদিকে বিরাট আকৃতির লাভার মতো পাহাড়। সেই পাহাড়ের ওপর থেকে লাভা ফুটে ফুটে পড়ছে। সেই লাভা বেষ্টিত অঞ্চলের একদম মাঝ বরাবর একটা উপত্যকার
উপরে বিশাল আকৃতির বড় একটা রাজপ্রাসাদ রয়েছে। সেই প্রাসাদের চারপাশে আগুনের নদী বয়ে চলেছে। চারিদিকে এত বড় প্রাসাদ এবং এত বড় বড় ইমারত রয়েছে, যেসব পাহাড়ের সমানই সেই ইমারত, এবং এই পাহাড়ের গাগুলো কেটে এই পাহাড় এবং ইমারতগুলো তৈরি করা। চারিদিকে যেন অদ্ভুত রকমের এক ভয়াবহ পরিবেশ সৃষ্টি হয়েছে। আশেপাশের অনেক দূর দূরান্তে শুধুমাত্র দাও দাও করে আগুন জ্বলতে দেখা যাচ্ছে। যতদূর পর্যন্ত চোখ যায় শুধুমাত্র এরকম বিভীষিকাময় পরিস্থিতি এবং স্থান। সেই জায়গার একটি মহলের বারান্দা, সেখানে একজন লোক বসে আছেন। খানিকক্ষণ বাদে খেয়াল করল আকাশের উপর দিয়ে পশ্চিম কোণা থেকে 3টা গাড়ি বহর সেদিকে এগিয়ে আসছে। এগুলো হচ্ছে এখানকার এজেন্টের গাড়ি। সেই এজেন্টরা সমস্ত কিছু রিপোর্ট করে থাকেন। 3টা গাড়ি এসে সেই বাড়ির বড় লনের সামনে ল্যান্ড করলো। গাড়িগুলো দেখতে অনেকটা বিশ্রী রকমের এবং মনে হচ্ছে খড়কুটো এবং নানান ধরনের হাড় দিয়ে তৈরি, এবং যে হাড়গুলো বেশ শক্তিশালী এবং বড় কোনো প্রাণীর হাড় ছিল এবং সেই হাড় দিয়ে তৈরি মনে হচ্ছে। সেই জিনিসগুলো এসে যখন নামলো, তার ভেতর থেকে মাকড়সার মতো দেখতে, কিন্তু মাকড়সা নয়, অনেকটা মানুষের মতোই বিশাল আকৃতির কালো রঙের কিছু লোক বের হলো। তাদের মুখে ঘোমটা দেওয়া, চোখগুলো দেখা যাচ্ছে ধবধবে সাদা এবং পুরো শরীর এবং অবয়ব কালো। তারা হেঁটে খানিকটা নিচে নেমে আসলো, তারপর একটু উপরে উঠতেই উড়িয়ে ভেতরের দিকে চলে গেল। সেখানে 2জন লোক তাদেরকে সার্চ করলো। সার্চ করার পরে বলল কি যে এজেন্ট 1, এজেন্ট 2 এবং এজেন্ট 3, তোমাদের সমস্ত কিছু ক্লিয়ার, যাও তোমরা ভেতরে যাও, তোমরা কি খবর নিয়ে এসেছ। আর একটু ভিতরে যেতেই সেই উপর থেকে বসে থাকা লোকটি নিচে নেমে আসলো একটা লিফটের মতো যন্ত্র দিয়ে, কিন্তু সেটা একটা পাথর মনে হচ্ছে, কিন্তু না, এটা এক ধরনের আধুনিক কালো জাতীয় প্রযুক্তি। সেই প্রযুক্তি দিয়ে সেই জিনিসটা নিচে নেমে আসলো। আসার পর বলল কি যে এজেন্ট 1, এজেন্ট 2, এজেন্ট 3, কি খবর নিয়ে এসেছো বলো। এজেন্ট 2 বলল কি যে আপনারা যেরকমভাবে বলছেন আস্তে আস্তে কার্যক্রমগুলো সেদিকেই আমরা চালিয়ে যাচ্ছি, মনে হচ্ছে সমস্ত কিছু কাজে দিচ্ছে এবং আমরা অবশ্যই সেই সফলতা পাবো যেটা কিনা আপনারা বলেছেন, এবং এরকমভাবেই আমাদেরকে এগিয়ে যেতে হবে। জানি না কতদিন লাগবে, তবে মনে হয় এরকম করতে পারলেই আমরা আমাদের উদ্দেশ্য হাসিল করতে পারবো। আমরা সম্রাটের সঙ্গে দেখা করতে চাই। তিনি তখন বললেন, সম্রাটের সঙ্গে দেখা হবে, তার আগে তোমরা এদিকে আসো, এখানে বসো, তোমাদের সমস্ত সংবাদ আমি সংবাদের কাছে পৌঁছে দিচ্ছি। তবে সম্রাটের সঙ্গে এখন দেখা করা যাবে না, তোমাদের যে খবর এনেছো সেটাই যথেষ্ট। তোমরা এখন এখান থেকে চলে যাও, আর বাকি সব এজেন্টদেরকে অ্যালার্ট করে দাও। বিশ্বের সমস্ত জায়গায় যত এজেন্ট আছে এবং আমাদের গুপ্ত রাজ্য যত জায়গায় স্থাপন করা হয়েছে, প্রত্যেকটা জায়গায় তোমরা নতুন করে সমস্ত খবর জানিয়ে দাও যে সম্রাট চাই ফলাফল, কোনো প্রকার ভুল যেন না হয়। এজেন্ট 1, এজেন্ট 3 এবং এজেন্ট 2 বলল কি যে আচ্ছা ঠিক আছে, আমাদের খবর আমরা পৌঁছেছি এবং উপরের অবস্থা এখন খুবই ভালো রয়েছে। তবে উপরে সকলে আমোদ ফুর্তিতে মেতে আছে, আমরা আমাদের কাজ চালিয়ে যাচ্ছি, আমরা আসি তাহলে। এখানে যে দাঁড়িয়ে আছে তার নাম আগামেম। আগামেম এই সম্রাটের একমাত্র কাছের চেলা এবং ডান হাত বলা চলে। আগামেম এই সমস্ত কিছু নিয়ন্ত্রণ করে থাকেন এবং এই পুরো বিশ্বের যত শয়তানের এজেন্ট আছে সমস্ত এজেন্ট নিয়ন্ত্রণের দায়িত্ব তার। সে একটু একটু করে সামনের দিকে এগিয়ে গিয়ে সেই লিফটের কাছে গেল। তারপর সেই লিফটটাই বাটন চাপতেই সেই জিনিসটা আস্তে আস্তে করে মাটির আরও নিচে যেতে শুরু করলো। চারিদিকে গভীর অন্ধকার। জিনিসটা আস্তে আস্তে করে সেই গভীর অন্ধকার ভেদ করে একটা আগুনের নদীর ভেতর দিয়ে একদম নিচে নেমে যেতে লাগলো। এখানকার প্রযুক্তি ভিন্ন। যে লিফটার মধ্যে দিয়ে যাচ্ছে সেই লিফটটা এত বেশি শক্তিশালী যে তার ভেতর দিয়ে কোনো আগুন প্রবেশ করতে পারবে না। আগুনের ভেতর দিয়ে সেই লিফটটা একদম সরাসরি নিচের দিকে নেমে গেল। চারিদিকে স্যাঁতস্যাঁতে পরিবেশ, বড় বড় পোকামাকড় সেখানে বাহাবাহি করছে এবং খুবই বিষাক্ত পোকামাকড়। সেই পোকামাকড়গুলো আস্তে আস্তে করে আগামেমের দিকে এগিয়ে আসলো। এগিয়ে এসে আগামেমকে শুকলো এবং আগামেমকে শুকে তারা সরে গেল এবং বুঝতে পারলো যে তার অ্যাক্সেস আছে এখানে আসার। সে হেঁটে খানিকটা সামনে পার হলো এবং সামনে পার হতেই সেই পোকামাকড়গুলো একটু একটু করে সরে গেল। বিশাল কুমিরের নদী, সেই নদীতে এত বড় বড় এবং দাঁতওয়ালা কুমির রয়েছে যে কেউ আসলে কুমিরে একদম কামড়ে খুবলে খেয়ে ফেলবে, কিন্তু আগামেমের কাছে পাস আছে। সে কুমিরের নদী পার হয়ে এই পাশে আসলো
এসে যখন সে সেখানে দাঁড়ালো, বিশাল আকৃতির এক গেট রয়েছে। সেই গেটটা ইশারা দিতেই খুলে গেল। দুজন লোক ওই পাশ থেকে, তারা তো লোক নয়, অনেকটা চেহারা সেই কেঁচোর চেহারার মতো, এবং যার মুখের ভিতরে ঘোরানো প্রায় 100টার উপরে দাঁত রয়েছে, এবং সেই দাঁতগুলো এত বিভৎস এবং ভয়ানক। সেই জিনিসগুলো তখন আগামামের দিকে তাকালো, তাকিয়ে বলল কি যে, স্বাগতম আগামাম, তোমাকে শয়তানের এই আন্ডারগ্রাউন্ড রাজ্যে স্বাগতম। সে নিচে চলে গেল। এত কড়া পাহারা অবস্থায় এই লোকটি বসবাস করেন। এখানে আসা সকলের পক্ষে সম্ভব নয়। শুধুমাত্র আগেমেম এর ডান হাত, এই জন্য এখানে সে আসতে পেরেছে। বেশ খানিকটা এগিয়ে সে যখন বিশাল আকৃতির এক আগুনের সিংহাসন দেখল, তার পেছনে দাউ দাউ করে আগুন জ্বলছে। সেখানে বিশাল আকৃতির এক সিংহাসন, অন্ধকারের ভিতরে একজন লোক বসে আছেন। তার মাথায় বিরাট বড় শিং, মুখে মুখ পর্যন্ত দাড়ি, এবং তার চোখ দুটো একদম আগুনের মতো লাল জ্বলজ্বল করছে। দুই পাশের দাঁতের অংশ বেশ বড় বড়, এবং এত বড় বড় দাঁত যে সেই দাঁত দিয়ে কাউকে কামড় দিলে সে খণ্ড বিখণ্ড হয়ে যাবে। প্রায় 8 ফুটের মতো লম্বা এবং বিশাল আকৃতির দৈত্যর মতো শরীর। তার শরীরের সমস্ত জায়গায় কাঁটাযুক্ত খাঁজ রয়েছে। পিঠে অনেকটা মেরুদণ্ডের উপর খাঁজ কাটা রয়েছে, এবং হাতের নখগুলো এত বিশাল যে সেই নখ দিয়ে যদি একটা থাবা মারা হয় তাহলে সামনের অনেক অংশ একদম ভেঙে চুরে তুরমার হয়ে যাবে। তার সামনে আগামাম দাঁড়িয়ে আছে। বলো কি যে, সম্রাট, আমার সালাম গ্রহণ করবেন। আশা করি আপনি ভালো আছেন। ওদিককার পরিবেশ সমস্ত কিছু ঠিকঠাক। আপনি যেভাবে বলেছিলেন সমস্ত কিছুই আমাদের নিয়ন্ত্রণে রয়েছে, এবং সমস্ত এজেন্টরা আমাদের সঙ্গে এসে রিপোর্ট করছে। এজেন্ট 17 গতকালকে এসেছিল, এবং সেও বলেছে তার এরিয়া একদম ঠিক আছে। আমাদের মূল এজেন্ট 1, 2, 3 তারা আজকে এসে খবর দিয়ে গিয়েছে যে তারা তাদের কাজে সফলতা পাচ্ছে, এবং সমস্ত জায়গায় তারা যে কাজের জন্য গিয়েছিল সেই কাজের সমস্ত কিছু উঠিয়ে নিয়ে আসছে। আপনি এসব বিষয় নিয়ে কোনো কিছু চিন্তা করবেন না। আমরা এত বছর এখানে ছিলাম, উপরে উঠতে পারিনি, কিন্তু এবার উঠব। এবার আমরা সমস্ত জিনিস আমাদের দখলে নিব। আপনি এসব বিষয় নিয়ে কোনো কিছু চিন্তা করবেন না। সঙ্গে সঙ্গেই সেই শয়তানটা চিৎকার করে উঠল এবং বলল, হা 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 হা, খুব ভালো খবর নিয়ে এসেছো তুমি, তোমার জন্য পুরস্কার আছে। তাই বলতেই বিশাল আকৃতির মাংসবহর 2টো জন্তু তার দিকে ছুড়ে দেওয়া হলো। এগুলো তার খাবার। সে সঙ্গে সঙ্গে সেই জিনিসগুলো নিয়ে সম্পূর্ণটা মুখের ভিতরে পুরে দিল। এত বিশাল আকৃতির একটা জিনিস সে তার পেটের ভিতরে কিভাবে ঢুকালো সেটাই বোঝার বিষয়। এরা মাটির নিচে থাকে, এবং আন্ডারগ্রাউন্ডই যেন এদের দুনিয়া। তারা দুজনে হাসতে শুরু করলো এবং বলল, মহারাজ, আমরা অবশ্যই আমাদের ভবিষ্যৎ সেই জায়গায় পৌঁছাবো যেখানে আমরা যেতে চাই। অন্ধকারচ্ছন্ন জঙ্গল পেরিয়ে বড় একটা জিন উড়ে সেই সুড়ঙ্গের দিকে এগিয়ে যাচ্ছে। বেশ খানিকক্ষণ আগানোর পরে তারা সেই সুড়ঙ্গের দিকে এগিয়ে গেল। সেখানে যাওয়ার পর বিশাল আকৃতি সেই দৈত্য জিন গেট খুলে দিল। গেট খুলে দিতেই সে ভিতরে প্রবেশ করলো। সুড়ঙ্গ রাস্তা সামনের দিকে এগিয়ে যাচ্ছে। বিরাট বড় সুড়ঙ্গ রাস্তা তৈরি করা হয়েছে এখানে, এবং এত বড় সুড়ঙ্গ তারা এর আগে কখনো হয়তো কোথাও দেখেনি। এরকম জায়গা এই রাজ্যে যেন সবকিছুই এরকম। চারিদিকে শুধুমাত্র আগুনের নদী, বড় বড় সুড়ঙ্গ, এবং কৃত্রিমভাবে এক বিশ্ব তৈরি করা, যা কিনা অন্যান্য সকল জিনিস থেকে আলাদা। এবং তারা নিচের দিকে আস্তে আস্তে যেতে শুরু করলো। সে গর্ত থেকে বের হতে খেয়াল করলো বিশাল এক রাজ্য। সেখানের আকাশ সম্পূর্ণ লাল, এবং চারিদিকে শুধুমাত্র বিস্তীর্ণ গ্রাম, এবং গ্রামের ভিতরে রয়েছে ছোট ছোট ঘর, এবং সেই ঘরগুলো পাথরে এবং খুব বিভৎসভাবে তৈরি করা। এ রাজ্যের প্রত্যেকটা গেট এরকমই। গেটের ভিতর দিয়ে প্রথমে সুড়ঙ্গ থাকে, এবং সেই সুড়ঙ্গ পার হয়ে এখানে আসলেই দেখা যায় বিশাল এক রাজ্য। দূরে একটি শহর দেখা যাচ্ছে। সেই বড় বাহনে, এবং সেই বাহনের উপর চেপে থাকা একটি লোক সেদিক দিয়ে ঢুকে ভেতরের দিকে আসলো। ভেতরের দিকে এসে সে সেই বাজারের ভিতরে নামলো। এটা সেই পুরাতন বাজার। ক্যান্টিলিয়ার সেনাপতি এসেছিল এক সময়। সেই বাজারে সে হাঁটতে শুরু করলো। বেশ খানিকক্ষণ এদিকে ওদিকে দেখাদেখি করছে। তারপর সে এখান থেকে উড়ে চলে গেল মূল বিল্ডিংয়ের কাছে, আন্ডারগ্রাউন্ড কিংয়ের সেই দরবারে। সেখানে গিয়েই সে অ্যাক্সেসজনিত সমস্যায় ভুগল, কারণ সে তার অ্যাক্সেস লস্ট করেছে, এবং এখানে ঢুকতে হলে তাকে পুনরায় আবার অ্যাক্সেস নিতে হবে।
কিন্তু সে তার অ্যাক্সেস কার্ডটা হারিয়ে ফেলেছে। এখন সে চাইলেই এই মূল সিংহাসনের মূল ভবনের ভিতরে ঢুকতে পারবে না। রক্ষীরা তারা আটকে দিল। তখন সে চিৎকার চেঁচামেচি করতে শুরু করলো যে আমার কাছে খবর আছে, আমি মহারাজের খুবই খাস দূত, আমাকে দ্রুত ঢুকতে দাও, আমি বাইরে থেকে এসেছি। একথা বলতেই সেখানে থাকা এক সেনা বলল কি যে এই ওকে আসতে দাও। সে ভেতরে ঢুকলো, ঢুকে বলল তুমি তুমি এতদিন পর কোত্থেকে আসলে? আর তুমি তো খবর নিয়ে আসো অনেকদিন হয়েছে। উপরে থাকা সেই জিনটি বলল খবর নিয়ে আসি না, কারণ খবর পাচ্ছি না। খবর না পেলে কিভাবে নিয়ে আসবো? তবে একটা খবর আছে, আপনি দ্রুত মহারাজের কাছে দিয়ে আসুন। আন্ডারগ্রাউন্ড কিং কেমন আছেন এখন? তিনি বললেন বেশ ভালো আছে, তবে বড় সর্দারের কাছে, সম্রাটের কাছ থেকে খবর এসেছে ওনাকে আগার নতুন করে শুরু করতে হবে। আর গত যুদ্ধে তো উনি তার প্রাণ নিয়ে বেঁচে এসেছিলেন, বেঁচে এখন এখানে আছেন। সম্ভবত ওইখান থেকে যদি ফিরে আসতে না পারতেন তাহলে এই রাজ্যের কি হতো কে জানে। তবে উনি বলেছেন যে নতুন করে আবার উপরের সমস্ত জায়গা দখল করতে হবে, তবে সেটা এখন না, অনেক সময় আছে। আর এখন এসব বিষয় তিনি চাচ্ছেন না। তবে তুমি কি খবর নিয়ে এসেছো বলো তো? তখন সেই দূত বলল আমি দেখলাম আলাস্কার দক্ষিণ অঞ্চলে কোনো একটা মানুষের আবির্ভাব ঘটেছে এবং তার সঙ্গে দুটো জিন আছে। তাদেরকে উড়তে দেখা গিয়েছে জঙ্গলের উপর দিয়ে। তবে বেশ খানিকক্ষণ পরে আমাদের জিন যখন ওইখানে গেল, ওরা নাকি হারিয়ে গিয়েছে। আমাকে এই খবরই নিয়ে এখানে আসতে বলল এবং ওদেরকে নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না। তবে ওদের মধ্যে থেকে একজন মানুষকে নাকি কেউ একজন চেনেন, তবে নাম জানেন না। নাম না জানলে কি হবে? নাম তো জানতে হবে এবং খবর আনতে হবে। এরকম উড়ন্ত উদ্ভট খবর কেন আন বলো তো? আর এই জঙ্গলের ভিতর মানুষ কোত্থেকে আসবে? মানুষ আর জিন উড়ে এখানে আসবে কিভাবে? তখন সেই জিনটা বলল ইউসুফ নয় তো? দূত বলল কি জানে না, ইউসুফকে তো আমরা চিনি। আর উনি এখানে আসবে কিসের জন্য? আর আসলেও এরকমভাবে কি পালাবেন নাকি? তবে লোকটা বেশ আহত ছিল। সঙ্গে সঙ্গেই সে বলল কি আচ্ছা ঠিক আছে, তুমি এখান থেকে যাও তো, আমি দেখছি কি করা যায়। আর আহত লোক মানে কেমন আহত বলো তো? তো তিনি বললেন যে ওনার একটা হাতে বেশ খানিকটা ক্ষত রয়েছে এবং মানুষের মতো। তার কপালের সাইডে একটা জিনিস জ্বলজ্বল করছে, অনেকটা আংটির মতো, তবে কি জিনিস জানি না। তারপর ওই দুধটা ওখান থেকে বেরিয়ে গেল। বাইরে থাকা সেই সেনাপতি বলল কি যে আমি একটু ভেতরে যাচ্ছি, তোমরা দেখো তো সমস্ত কিছু। সে উড়ে দোতলার একটা কক্ষে গেল। সেই কক্ষে গিয়ে সে দেখল রাজা তখন বসে ঘুমাচ্ছেন। তিনি রাজাকে এখন ডাকবেন, তখন চলে আসতে যাবে। তখন রাজা বলল কি যে এই কি ব্যাপার বলো তো সেনা, কি হয়েছে? এখানে চলে আসলে তুমি অনুমতি না নিয়ে? তখন সেনা বলল কি যে ক্ষমা করবেন মহারাজ, একটা খবর আছে। দক্ষিণ আলাস্কার জঙ্গলে নাকি কোনো একটা মানুষকে দেখা গিয়েছে এবং সে নাকি বেশ আহত অবস্থায় রয়েছে। আহত মানে তার হাত কাটা এবং মাথার সাইডে আংটির মতো কোনো একটা জিনিস জ্বলজ্বল করছে, সেখানে পাথর রাখা। একথা বলতেই সঙ্গে সঙ্গে রাজা উঠে গেল, বলছে কি মেফো? মেফো এখনো জীবিত আছে? কিন্তু কিভাবে? মেফোর তো যুদ্ধে মারা যাওয়ার কথা, সে এখন পর্যন্ত জীবিত এবং আশেপাশে কোথাও একটা আছে, কিন্তু ও এখানে কি করছে? আমাকে খোঁজার চেষ্টা করছে না তো? আবার ও যদি এখানে আসে তাহলে আমি বিপদে পড়ে যাব। তুমি এক কাজ করো, সমস্ত জায়গায় অ্যালার্ট করে দাও। কোথাও যদি মেফোকে দেখা যায় তাহলে সঙ্গে সঙ্গে তাকে মেরে ফেলার হুকুম দিবে, ঠিক আছে? আর এখন আমি ঝামেলা নিতে চাচ্ছি না। এমনিতেই ক্যান্টিলের সাথে মিশিয়ে আমার সাড়ে সর্বনাশ হয়েছে। আমি আমার কত সৈন্য হারিয়েছি, আর আমার আন্ডারগ্রাউন্ডের যত দৈত্য আছে সমস্ত দৈত্যগুলোকে মেরে ফেলেছে ওই শয়তান ইউসুফ। আমি আর কোথাও যেতে পারবো না ভাই। আর আমি এখন এখানে আছি, ভালো আছি, আমাদের চারিদিকটা বেশ ভালো পরিবেশ আছে। সব মিলিয়ে আমাকে ভাই খাইও না, তুমি ওকে পারলে মেরে ফেলো, ঠিক আছে? যাও এখন এখান থেকে। সেনাপতি তখন বলল আচ্ছা ঠিক আছে মহারাজ, আপনি যেমনটা বলেন। তাই বলে সেনাপতি বাইরে বেরিয়ে আসলো এবং বেশ কিছু সেনাকে অর্ডার দিল। বলল কিছু শোনো, তোমরা উত্তর গেট, দক্ষিণ গেট এবং মিডল গেট দিয়ে কয়েকজন সেনাদেরকে নিয়ে বাইরে খোঁজ করো। এরকম দেখতে একজন মানুষকে যদি তোমরা দেখতে পাও এবং তার সঙ্গে দুটো জিন আছে, যদি দেখতে পাও সঙ্গে সঙ্গে হত্যা করবে, কোনোভাবেই যেন সে বাঁচতে না পারে, ঠিক আছে? তখন সেই রক্ষীগুলো বলল জি আচ্ছা মহারাজ, ঠিক আছে, এবং আমরা এখনই বের হচ্ছি। আর বাহিরে আমরা তো সূর্যের মধ্যে বের হতে পারবো না, আমরা দেখি যদি সূর্য না থাকে তাহলে আমরা খোঁজ করে দেখব। আর যতদিন না পর্যন্ত আমরা বের করতে পারি আমরা আর ফিরছি না। যদি না ফিরি তাহলে মনে করবেন যে আমি খুঁজে পাচ্ছি না, ঠিক আছে? তারপর সেই সেনাগুলো 3টা গেট দিয়ে 3টা গাড়ি নিয়ে বেরিয়ে গেল বাইরের দিকে। রাত তখন বেশ গভীর হয়েছে, পার্টি বেশ জড়সড়ভাবে চলছে। অ্যানসেস্টর ট্রি তার আলো চারিদিকে ছড়িয়ে দিচ্ছে এবং আজকে যে বিশাল এক পার্টির অনুষ্ঠান হয়েছে সেটা অ্যানসেস্টর ট্রিও বুঝতে পেরেছে। তখনই ইকবাল বলল কি যে অ্যাটেনশন প্লিজ,
লেডিস অ্যান্ড জেন্টলম্যান, সকলে তাকান আমার দিকে। যারা আমাদের এখানে মূল বৈঠকের জন্য এসেছেন সমস্ত রাজাদেরকে আমি আমার কক্ষে ডাকছি এবং মূল দপ্তরে আসুন, আপনাদের সঙ্গে কথা আছে। তারপর একে একে সমস্ত রাজা এবং সমস্ত জায়গার সর্দাররা সেখানে আসতে শুরু করলো এবং সকলে বসলো। ইকবাল এবং হানিফা পাশে বসে আছে। তখন ইকবাল বলল, আমার প্রিয় বন্ধুরা, আমরা অনেক বছর পর এখানে একত্রিত হয়েছি। আপনাদের সঙ্গে শেষ কবে বৈঠকে বসেছিলাম আমি জানি না, তবে এখন পুনরায় আবার বসতে পেরে আমি বেশ আনন্দিত বোধ করছি, কারণ আমাদের রাজ্য সুরক্ষিত আছে। তবে খুব বড় একটা ধকল থেকে আমরা বেঁচেছি, সেটা হচ্ছে এরকম বড় শয়তান যারা কিনা আমাদের রাজ্য দখল করতে চেয়েছিল তাদের হাত থেকে আমরা রক্ষা পেয়েছি। এটা বেশ ভালো একটা সংবাদ। এবং সব মিলিয়ে বর্তমান কিন্তু আমাদের একটা যুদ্ধ বিধ্বস্ত রাজ্য এবং সমস্ত কিছু কিন্তু আপনারা জানেন এবং সমস্ত কিছু আপনাদের নিয়ন্ত্রণে আনতে হবে। আমি রাজ্যের চারিদিকের রাজ্যগুলোতে সকলকে দায়িত্ব দিয়ে দিচ্ছি। প্রথমে ওয়াটারল্যান্ড দিয়ে আমি শুরু করি। ওয়াটারল্যান্ডের রাজা, শুনুন আপনি। তখন তিনি বললেন, জি মহারাজ, আপনি বলুন। ইকবাল বলল যে ওয়াটারল্যান্ডের অনেকটা অঞ্চল কিন্তু আমাদের দখলে ছিল না। আমরা প্রায় 8টা দ্বীপ দখল করেছি এবং সেখানে আমরা সৈন্য ক্যাম্প এবং কারাগার নির্মাণ করেছি এবং আমরা সমুদ্রের ওপর আরও প্রভাব বিস্তার করতে চাই। আপনি যতদূর পারেন সমস্ত জায়গা কিন্তু একদম কভার করে রাখবেন, কারণ সমুদ্র সম্পর্কে আপনি বেশ ভালো কিছু জানেন এবং আপনার উপরই দায়িত্ব দেওয়া হলো। বেশ খানিক্ষণ পর বলল, হিলল্যান্ড, আপনাদের অগ্রগতি কি? সব কিছু ঠিকঠাক আছে? হিলল্যান্ডের বনরাজা বলল কি যে, জি মহারাজ, সমস্ত কিছু ঠিক আছে এবং আমাদের তেমন বেশি ক্ষয়ক্ষতি হয়নি, কারণ আমরা পাহাড়ের ভিতরে থাকি, তো সেহেতু আমাদের তেমন কিছু ক্ষয়ক্ষতি করতে পারিনি এবং আমরা সামরিক শক্তি আর বাড়িয়ে চলেছি। আপনি এসব বিষয় নিয়ে চিন্তা করবেন না। একে একে উত্তর মেরু, দক্ষিণ মেরু, কোল্ডারের রাজ্য এবং সমস্ত রাজ্যের উত্তর তৃণভূমি, দক্ষিণ তৃণভূমি, সমস্ত জায়গা সম্পর্কে সে বিস্তারিত বলল এবং সমস্ত যত সেনাপতিরা ছিলেন সকলকে আদেশ দিলেন, তোমরা তোমাদের সেনা ক্ষমতা বাড়াও এবং সমস্ত জায়গায় সমস্ত খোঁজ রাখবে, ঠিক আছে? নতুন করে যেন কোনো বিপদ আমাদের উপর না ধেয়ে আসে, এদিকে তোমাদের খোঁজ রাখতে হবে। আর সবথেকে বড় বিষয় হচ্ছে যে আমাদের বিপদ যেন আর কখনো না আসে। ওই কথা বলতেই হানিফা তখন বলল যে, দক্ষিণ তৃণভূমির রাজা, তোমার অঞ্চলে নাকি কি এক সমস্যা চলছে, গ্রামের পর গ্রাম নাকি খালি হয়ে যাচ্ছে, এই বিষয়ে তোমার কি মতামত? তখন তিনি বললেন, কই, আমি তো জানি না, এরকম কোনো কিছু তো আমাদের এখানে হয়নি। হানিফা তখন বলল, কি বলছো? আমাদের গুপ্তচর খোঁজ নিয়ে আসলো তোমাদের কয়েকটা গ্রাম নাকি ফাঁকা হয়ে গিয়েছে, সেখানে নাকি অদ্ভুত কিছু মেটো জন্তু দেখা গিয়েছে যারা কিনা জিনদেরকে ধরে নিয়ে যাচ্ছে, তুমি কিছু জানো না, ব্যাপার কি? এই কথা বলতেই দক্ষিণ তৃণভূমির রাজা বলল, ও আচ্ছা, ওই খবর, ওইটা নিয়ে আপনাকে ভাবতে হবে না, আমি এই খবর শুনেছি। আসলে কৃষকদের ষড়যন্ত্র এগুলো। কৃষকরা আমাদের ওপর আসলে খুব খারাপভাবে প্রভাব বিস্তার করতে চায়, এই জন্য তারা আন্দোলন করেছিল। তবে আপনি যেগুলো শুনেছেন এগুলো ঠিক না, ওইগুলো এরকমই। হানিফা তখন বলে, আচ্ছা ঠিক আছে, তবে এরকম কোনো কিছু যেন না হয়। আমাদের মূল সেনারা কিন্তু সবসময় খোঁজ রাখছে, সবসময় কোনো কিছু পেলে কিন্তু সমস্যা আছে। দক্ষিণ তৃণভূমির রাজা তখন বললেন কি, আচ্ছা ঠিক আছে মহারাজ, কোনো কিছু সমস্যা হবে না, আমি সমস্ত কিছু দেখে রাখবো। ইকবাল বলল কি যে সমস্ত পাশ কিন্তু ঠিক হয়ে গেল, আমাদের প্রতিষ্ঠিত রাজ্যগুলো এক এক করে আবার পুনঃপ্রতিষ্ঠিত হবে, আর ব্রাজিলের অংশের দায়িত্বগুলো যাদেরকে দিব তাদের নাম সকলকে পড়ে শোনাচ্ছি। তারপর হানিফা একে একে সমস্ত দক্ষিণ তৃণভূমি ওই পাশে তো সমস্ত কিছু ঠিক হয়ে গেল, ব্রাজিলের যে মূল জায়গাগুলো যার দায়িত্বে রয়েছেন সেই সমস্ত নামগুলো সে অ্যানাউন্স করলো, বললো কি যে এই সমস্ত জায়গার দায়িত্বে তোমরা থাকবে এবং আমরা খুব শীঘ্রই ব্রাজিলের হেডকোয়ার্টার্স ভ্রমণে যাব এবং সেখানকার পরিবেশ কি দেখব এবং সেই জায়গায় আমরা নতুন করে সেনা প্রদান করব। যেহেতু জঙ্গলের জায়গা, সেখানে তার বসবাসের কোনো উপযোগী নেই, তবে আমাদের সেনা সেখানে থাকবে এবং ব্রাজিলে এখন পর্যন্ত যত শয়তান জিন ছিল তাদের উপর সেনা শাসন চলবে। ব্রাজিলের গ্রামগুলোর ওপর যেন কোনো প্রকার ক্ষতি না হয় এবং সেখানে যেসব জিনেরা বসবাস করে তারা যেন স্বাচ্ছন্দ্যে বসবাস করতে পারে। এইসব বিষয়গুলো কিন্তু আপনারা সকলে মাথায় রাখবেন এবং মূল সদর দপ্তরের দায়িত্বও সেই লোককে দেওয়া হলো যাকে কিনা হানিফা রেখেছিল এবং বলেছে যে ইনি বেশ ভালো এবং শক্তিশালী একজন জিন, আপনি মহারাজ এগুলো নিয়ে চিন্তা করবেন না। এবং সমস্ত জায়গার সমস্ত কিছু একে একে প্রস্তুত হয়ে গেল এবং সবার শেষে যাওয়ার আগে ইকবাল তখন বলল যে আগামী 24-এ চাঁদের রাত্রে আমার ছেলের বিয়ে হবে এবং সমস্ত কিছু তোড়জোড় করা হচ্ছে। আজকে থেকে মাত্র অল্প কিছুদিন বাকি আছে, এই চাঁদ রাতেই আমি ইউসুফ এবং মায়াকে বিয়ে দিব, সেটা আপনাদের সকলকে বলে রাখছি এবং আপনাদের কিন্তু ওই দিনও আসতে হবে, ঠিক আছে? সকলে তখন হৈ হৈ করে চিৎকার দিয়ে উঠল, বলে কিছু, জি মহারাজ, আমরা আসবো। তারপর
ইকবাল বলল কি যে ঠিক আছে, আপনারা সকলে তাহলে এনজয় করুন এবং আপনার সকলে থাকার ব্যবস্থা করা হয়েছে। আপনারা যারা থাকতে চান তারা থাকবেন এবং যারা চলে যেতে চান তারা অবশ্যই চলে যাবেন। তখন সেখানকার একজন মহারাজ বলল কি যে মহারাজ, আমাদেরকে চলে যেতে হবে, কারণ আমাদের রাজ্য এখন অরক্ষিত অবস্থায় রয়েছে, তো ওইটা বর্ডারের কাছে, এই জন্য আমি আসলে এদিকে এসে থাকতে নিরাপত্তা পাই না, আমি এখনই বের হয়ে যাচ্ছি। তাহলে ইকবাল বললেন আচ্ছা ঠিক আছে। তারপর সকলে একে একে করে বেরিয়ে গেল। ইকবাল এবং হানিফা বাইরে এসে ইকবাল তখন বলতে লাগলো, কি ব্যাপার বলো তো, দক্ষিণ তৃণভূমি ব্যাপারটা। ইকবাল এই কথা জিজ্ঞেস করতে হানিফা বলল কি যে আসলে ওইটা সমস্যা না তেমন, ওই গ্রামের মধ্যে কিছু একটা ঝামেলা, তবে এগুলো আমি দেখে নিব, সমস্যা নেই। আরেকটা বিষয় আপনার সাথে বলা হয় নাই, ইউসুফ বারবার বলতেছিল যে মিফোকে নাকি দেখা গিয়েছে আলাস্কাতে, ওইখানে কোনো একটা জায়গায় ও আছে এবং খুবই আহত। ইকবাল তখন বলল কি যে কি বলছো, মেফো এখনো বেঁচে আছে? আর আলকিসের ছেলে মেফো না? হ্যাঁ ওই তো, তবে ওর যে পরিস্থিতি তুমি বললে তাতে করে তো এমনিতেই বাঁচবে না। যাই হোক, সে বেঁচে আছে সেটাই ঠিকঠাক ভালো, সে আলাস্কায় আছে, এত বড় জঙ্গল, আর ওইখানে নাকি আন্ডারগ্রাউন্ড কিংয়ের কোনো একটা জায়গা আছে যেখানে কিনা আন্ডারগ্রাউন্ড কিং থাকে, তবে ওরা খুব সহজে বের হবে না। ক্যান্ডিলিয়ার কথা মতো বের হয়েছিল, তবে আর কখনো বোধহয় বের হবে না। আর আমি যতদিন বেঁচে আছি বা ইউসুফ যতদিন আছে ততদিন পর্যন্ত ওদের বের হওয়ার কোনো পরিবেশ নেই, তো সেহেতু ওইসব নিয়ে কোনো কিছু করার চিন্তা করার দরকার নেই, ওরা এরকমভাবে থাকুক, আর নতুন কোনো বিপদ আশা করি আমাদের পর আসবে না। ঠিক আছে হানিফা, তাহলে তুমি যাও, আমি অনেকটা ক্লান্ত, এখন আমি বিশ্রাম করতে যাব। তাই বলে ইকবাল তার নিজের কক্ষের দিকে চলে গেল এবং হানিফা রাজ্যের মূল লনের দিকে চলে আসলো। রাত তখন বেশ গভীর, আকাশ একদম কালো হয়ে রয়েছে, কারণ সময়টা হয়তো পূর্ণিমার সময় নয়, অমাবস্যার সময়। গ্রামের চারিদিকটা একদম থমথম হয়ে আছে। এই গ্রামে এখন পর্যন্ত কোনো হামলা বা আক্রমণ হয়নি। এই গ্রামের লোকজনরা তেনারা ইচ্ছা করে যেতে চাননি। বেশ খানিক্ষণ পর নিচে থেকে বড় একটা শব্দ হলো। শব্দ হতেই সঙ্গে সঙ্গে সে খেয়াল করলো দূরে কিছু জন্তু সবার দিকে এগিয়ে আসছে। একজন লোক সঙ্গে সঙ্গে দরজাটা বন্ধ করে দিল এবং বন্ধ করতে কোনো লাভ হলো না, কারণ ঘরের ভেতর থেকে একটা সুড়ঙ্গ হয়ে উপর দিকে উঠে আসলো এবং সেই লোকের যুবক ছেলেকে সঙ্গে সঙ্গেই সেই পোকাটা তুলে নিয়ে গেল এবং গর্তের ভেতর দিকে নিজের দিকে চলে গেল। সেই জিন লোকটি নিজের দিকে তাকিয়ে রইল, তার মা বোন সকলে নিজের দিকে তাকিয়ে আছে। বড় সুড়ঙ্গ এবং সরাসরি মাটির দিকে চলে গিয়েছে। এরা এখান থেকে না গিয়ে ভুলই করেছে। কি একটা অবস্থা, সমস্ত গ্রাম ফাঁকা হয়ে যাচ্ছে। গ্রামের সমস্ত লোক এক জায়গায় জড়ো হয়ে গেল, তারা বেশ ভয় পেয়ে আছে এবং সেই জন্তুগুলো সেখান থেকে বেরিয়ে গিয়েছে। সকলে গ্রামের যত ইয়াং ছেলেপেলে আছে সকলকে নিয়ে চলে গিয়েছে এবং সকলে তখন চিৎকার চেঁচামেচি করতে লাগলো, বললো কি যে এই গ্রামে আর এক সেকেন্ড নয়, ওদের সঙ্গে আমাদের চলে যাওয়া উচিত ছিল। মহারাজকে বলে বলে আমরা হয়রান, এখন কি হবে কিছু বুঝতে পারছি না, আমাদের ভবিষ্যৎ কি হবে, আমাদের ছেলেগুলোকে কোথায় নিয়ে গেল, আমরা তো কিছু বুঝতে পারছি না। প্রিয় দর্শক, জিনের দুনিয়া সিজন 4 এপিসোড নাম্বার 5 এখানে শেষ। যারা এখন পর্যন্ত এপিসোড নাম্বার 1, 2, 3, 4 দেখেননি তারা এখন দেখে আসুন। আর যারা এই পর্ব দেখেছেন নিশ্চয়ই পর্বটি এনজয় করেছেন। কেমন লাগলো আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী এপিসোডে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ কন্ঠে আমি আরজে ইমরান আপনাদের সঙ্গে ছিলাম এবং আপনারা দেখছেন দ্য মেগা বক্স প্রাইম। আপনারা জিনের দুনিয়া সিজন 4কে বেশি বেশি করে সাপোর্ট করুন, কমেন্ট করুন, লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের সঙ্গেই থাকুন। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।